এই চুলো আছে গো চুলো, মাটির চুলো। এই চুলো আছে গো চুলো, মাটির চুলো। নিয়ে নিন গো নিয়ে নিন, চুলো আছে গো চুলো। ও গিন্নি, গিন্নি, একটু এদিকে এসো তো। আমি এখন আসতে পারবো না, যা জরুরি কথা জোরেই বলো, কাজের সময় শুধু ডাকাডাকি করে। আরে গিন্নি, আরে কাজ পরে করো, এখন জলদি করে বাইরে এসে আগে তুমি দেখে তো যাও। আরে আরে বললাম তো আমি এখন বাইরে আসতে পারবো না, আমার হাতে অনেক কাজ। এই গ্রামে যে থাকতে আমার একটুও ভালো লাগছে না, কবে যে এই জাহান্নাম থেকে বের হব। আচ্ছা গিন্নি, সেসব কথা পরে হবে, তুমি বাইরে এসে আগে দেখে যাও। এক চুলো বিক্রেতা এসেছে, তোমার তো আবার এই বন্যার পানিতে চুলো মুলো সব ভিজে গেছে। আরে গ্যাসের দামও যে অনেক বেড়ে গেছে, এখন তুমি মাটির চুলো রান্না করলে আমাকে অত টাকা দিয়ে আর গ্যাস কিনতে হবে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই মহিলাটা কেমন বন্যার পানিতে ভিজে ভিজে চুলো বিক্রি করছে। তুমি বরং ওর কাছ থেকে একটা চুলো কিনে রাখো, জানি না কখন আবার তোমার ওই গ্যাস শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে ওই মাটির চুলোতেই রান্না করতে হবে। কত করে বললাম এই বন্যার সময়টা আমরা শহরে যাই, এখন এই বর্ষার ভেতরে মাটির চুলোতে রান্না করো, যত সব। আহা গিন্নি, আর রাগ করো না, কখন কি হয়ে যায় কে জানে। তাই তোমাকে এখন একটা মাটির চুলো কিনে দিচ্ছি, তবে আমি ডাক দিই। হ্যাঁ, এই যে মহিলা, এদিকে আসুন তো, আমাদের একটি চুলো লাগবে। এই তো আসছি বাবু, একটু অপেক্ষা করুন। মাটির চুলোর দাম যেন কত বলছিলেন? এই মাটির চুলো আমি 100 টাকা করে বিক্রি করি, আপনি না হয় আমাকে 10 টাকা কম দেন সাহেব। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি ও চুলোটা নিয়ে রাখো, আমি ওনাকে টাকা দিচ্ছি। যাই বাবা, আজকের চুলোটা বিক্রি করে ফেলেছি। যাই বাবা, এই টাকা নিয়ে আজকের মতো বাড়ি যাই। প্রতিদিন একটা দুটো করে চুলো বিক্রি করতে পারলে যে খুব ভালো হবে। এই বর্ষার দিনে সবাই তো আর বাইরে রান্না করতে পারে না। কি যে হলো, পুরো গ্রাম বন্যার পানিতে যে তলিয়ে যাচ্ছে। সে যাই হোক, আমাকে এখন থেকে আরো বেশি বেশি করে চুলো বানাতে হবে। এখন থেকে যাদের বন্যায় ঘর বাড়ি তলিয়ে গেছে তাদের কাছে চুলো বিক্রি করতে হবে। শোনো মতি, ওই তোমার বউ পানিতে পড়ে যাওয়ার কারণে একটু বেশি ঠান্ডা লেগে গেছে। ওকে ওকে দিয়ে আর কোনো কাজ করিও না, আপাতত কিছুদিন বিশ্রাম নিক, আর আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি তা খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আসলে আমার তো বর্ষা দিনে কোনো কাজ নেই, তাই বউ ঠিক করেছিল চুলো বানিয়ে মানুষের বাড়ি বাড়ি বিক্রি করবে, তাতে যদি দুটো পয়সা আসে। এখনো চুলো বিক্রি না করলে যে আমাদের সংসার আর চলবে না। তোমাদের দারিদ্রতার বিষয়টা আমি বুঝতে পেরেছি মতি, কিন্তু এত ভেবো না, যা হবার দেখা যাবে। তাহলে এখন আমি আসছি, কেমন? ওগো, কোথায় তুমি? এদিকে একটু এসো তো। আরে আরে কি করছো তুমি? আরে একা একা উঠছো কেন? আমাকে ডাক দিলেই তো পারো। এই সামান্য একটা বিষয়ের জন্য তোমাকে কেন ডাকবো? আসলে আমার খিদে পেয়েছিল, তাই তোমাকে ডাকছিলাম। এই দেখো, তোমার জন্য সকালের খাবার এনেছি, এখন তুমি বসে বসে সকালের খাবারটা খেয়ে নাও। এখন বাজারে গিয়ে তোমার জন্য ভালো মন্দ মাছ মাংস যা পাচ্ছি নিয়ে আসছি, দাঁড়াও। কেন গো, হঠাৎ আজ তুমি মাছ মাংস আনতে যাবে কেন? বাড়িতে কোনো মেহমান আসছে নাকি গো? আমাদের বাড়িতে মেহমান? হাসালে গিন্নি, হাসালে। আমাদের যে দুই কুলে কেউ নেই, না আছে মা বাবা, না আছে কেউ, তাহলে তাহলে কে আসবে? আমরা যে পৃথিবীর মধ্যে অনাথ। তাহলে যে তুমি এখন বাজার করতে যাচ্ছ? আসলে আমি তোমার জন্য মাছ মাংস আনতে যাচ্ছি। এই সময় তোমার যে একটু ভালো মন্দ না খেলে তুমি দুর্বল হয়ে পড়বে। তার মানে তোমাকে মাছ মাংস আনতে হবে কেন? আমি
আমরা যে গরিব, আমাদের এভাবে মাছ মাংস খেলে যে চলবে না গো। অমন করে বলো না গিন্নি, কোথাও তো লেখা নেই যে মাছ মাংস শুধু ধনীরাই খেতে পারবে। এখন এখন আর কথা বাড়িও না, তুমি সকালের খাবারটা খেয়ে নাও। আমি আমি যাই, বাজার থেকে আসছি। আরে আরে তুই বিজয় না, আমাদের স্কুলের স্যারের ছেলে? আরে তুই কি আমাকে চিনতে পেরেছিস? আমি কিন্তু তোকে চিনেছি। আরে তুই তো আমাদের আমাদের ক্লাসের সবচেয়ে গরিব ছেলেটা। তোকে চিনতে পারবো না? ছোটবেলায় তো আমরা বন্ধু ছিলাম, পরে তো বাবা আমাকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া করতে। হ্যাঁ, এই তো তো সব মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি তো সেই গরিব ছেলেটাই। অনেক দিন পর তোর সাথে দেখা হলো। চল চায়ের দোকানে যাই। আরে না 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 মতি, আমার যে অত সময় নেই। হ্যাঁ, দেরি করে বাজারে এসেছি, এসেই দেখি যে মাছ মাংস সব শেষ। আবার ঠিক মতো না নিয়ে গেলে গিন্নি যে আমাকে মেরেই ফেলবে। এই বর্ষার দিনে তাড়াতাড়ি না আসলে তো এই বর্ষার দিনে তাড়াতাড়ি না আসলে কিছুই পাবি না। আচ্ছা, দেরি যখন করেই ফেলেছিস, কি আর করবি? আজকে বরং আমার বাড়িতেই তোর আর তোর গিন্নির নেমন্তন্ন রইলো। আমি গরিব মানুষ, কিন্তু যতটুকু পারবো আপ্যায়ন করব। আরে না না, তোকে এই সময় এত চাপ দেওয়াটা ঠিক হবে না। আমরা না হয় অন্য কোনো একদিন যাব। না 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 না, ওসব বললে হবে না। তুই যেভাবেই হোক তোর বউকে নিয়ে আজকে দুপুরেই আমার বাড়িতে চলে আয়। আমার বাড়িতে আজকে তোর আর তোর বউয়ের নেমন্তন্ন। আর শোন, আমার বাড়িটা কোথায় সেটা তো তুই জানিস নাকি? এত করে যখন বলছিস, তখন ঠিক আছে, তোর বাড়িতে আজকে দুপুরে যাব আমি। আমি আবার না করতে পারি না, না কম। তোর বাড়ি চিনবো না তো কার বাড়ি চিনবো? ও গিন্নি, তোমার কি হলো? দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো। এদিকে যে একটা নেমন্তন্ন আছে, সেটা কি তোমার মনে আছে? না না, নেমন্তন্নের কথা আমি অত সহজে ভুলি না। দেখো না, রেডি হয়ে আছি, চলো নেমন্তন্নটা খেয়ে আসি। দেখি তোমার কোন গরিব বন্ধু আমাদের নেমন্তন্ন খেতে ডেকেছে। গিন্নি, এসব কথা বলো না। হাজার হোক ও আমার ছোটবেলার বন্ধু, ওদের সামনে এসব কথা বললে ওরা খুবই কষ্ট পাবে। আমরা হলাম এই গ্রামের সবচেয়ে ধনী, তাই আমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে আমরাও তাকে ছেড়ে কথা বলবো না। আর হ্যাঁ, এটা তুমি ভালো করে মাথায় রেখো। আরে বিজয়, তুই চলে এসেছিস বন্ধু। আয় আয়, ভিতরে আয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ চল। গিন্নি চলো, ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে চলো, গিয়ে দেখি কি ডাল আর ভাত রান্না করেছে। কি গো গিন্নি, চমকে গেলে নাকি? খুব তো গরিব দেখে ঠাট্টা করছিলে, এখন তো দেখলে গরিবে এই বর্ষার দিনে গরিবের অতিথি আপ্যায়ন কেমন। ওগো, তুমি আমাকে আর অপমান করো না। আসলে আমার যা ভুল ছিল, আসলে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমার আমার মনে যা অহংকার ছিল তা মতির বউকে দেখে চলে গেছে। সে তো তার স্বামীকে সব সময় সাহায্য করে, আর এদিকে তুমি সব এনে দেওয়ার পরেও আমি উল্টে তোমার সাথে খারাপ ব্যবহার করি। এভাবে বলো না গিন্নি। বন্ধু বিজয়, তাহলে এবার খাওয়াটা শুরু করো। এই বন্যার ভিতরে আপনাদের অতিথি আপ্যায়ন করতে পেরে আমরা যে ভীষণ খুশি। আমরাও অনেক খুশি হয়েছি। আপনারাও একদিন যাবেন আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে।
নিতাইগঞ্জ গ্রামে দুই বোন থাকতো। বড় বোনের নাম ছিল শিলা আর ছোট বোনের নাম ছিল গীতা। দুই বোন সবসময়ই মিলেমিশে কাজ করত। তাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল, যে গাছের আম বিক্রি করে তাদের সংসার চলতো। গীতা, এই গীতা, কোথায় গেলি বোন? কি হয়েছে দিদি? বাজারে যেতে হবে তো নাকি? এখন না গেলে যে গরমে আমগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রে দিদি, চল। এরপর তারা আম নিয়ে বাজারে যায় আর বাজারে গিয়ে আম বেচতে শুরু করে। গ্রামের লোকেরা গীতা আর শিলার কাছ থেকে বেশি আম কিনতো, কেননা গীতার গাছের আম ছিল অনেক সুস্বাদু। তারা আম বাজারে নিয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের আমগুলো বিক্রি হয়ে যেত। এভাবেই চলছিল তাদের দুই বোনের দিন। গীতা আর শিলা তাদের আম গাছটার অনেক যত্ন নিত। দিদি, এই দিদি, দেখ আমাদের আম গাছটায় কত আম। এই আম গাছটা যে আমাদের জীবনে ছায়া হয়ে আছে রে। ঠিক বলেছিস রে, এই আম গাছটা মা রোপণ করেছে। আজ হয়তো মা আমাদের সাথে নেই, কিন্তু মায়ের আশীর্বাদ স্বরূপ এই গাছটা আমাদের সাথে আছে। হয়েছে, এখন আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চল তো ঘরে চল। এরপর তারা ঘরে চলে যায়। এভাবে হাসি মজা আর আনন্দে তাদের দু বোনের দিন খুব ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই একদিন তারা দুজন যখন বাইরে আসে, তারা আম গাছ দেখে ভীষণ অবাক হয়ে যায়, কেননা তাদের আম গাছটা সেখানে ছিলই না। কে যেন তাদের আম গাছটা কেটে ফেলেছিল। দিদি, হ্যাঁ দিদি, এটা কি হয়ে গেল রে দিদি? আমাদের আম গাছটা কোথায় চলে গেল? আর আমাদের আম গাছটা কে কাটলো বলতো? সত্যি তো, কে করলো এমনটা? তুই কাঁদিস না তো। দিদি, দিদি রে, এবার আমাদের সংসার কিভাবে চলবে রে? এবার তো আমাদের না খেয়ে থাকতে হবে দিদি। এসব বলে তারা যখন কাঁদছিল, তখন দূরে দাঁড়িয়ে অনিল নামের এক লোক হাসছিল। খুব ভালো হয়েছে, এবার বাজারে আমি একাই আম বিক্রি করব। তোদের জন্য এতদিন আমার অনেক লোকসান হয়েছে। সকলেই শুধু তোদের কাছ থেকেই আম নিত, আমার দোকানে তো কেউই আসতো না। আর তাই তো আমি তোদের আম গাছটা কেটে ফেলেছি। এবার তোরা আম কোথায় পাবি? সকলেই তো আমার দোকান থেকেই আম কিনবে। এই বলে অনিল সেখান থেকে চলে যায়। আর গীতা আর শিলা ভীষণ চিন্তিত ছিল। গীতা আর শিলার আমের দোকান না থাকায় অনিলের থেকেই সবাই আম কিনত, আর এতে অনিল ভীষণ খুশি ছিল। এদিকে গীতা আর শিলার দিন অভাবেই কাটতো। একদিন শিলা নদীর ধারে বসে কাঁদছিল। এখন আমি কি করব? ছোট্ট বোনটাকে যে ঠিক মতো খেতেই দিতে পারছি না আমি। মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে কখনো কষ্ট দেইনি, আর সেই বোন কিনা আজ এত কষ্ট পাচ্ছে। আমি যে কি করে আমি সংসার চালাবো? ঈশ্বর, হে ঈশ্বর, তুমি আমার পথ দেখাও ঈশ্বর। আর যদি পথ না দেখাও, আমাকে তুমি তুলে নাও। এসব বলে যখন শিলা কাঁদছিল, তখন হঠাৎই নদী থেকে একটা জলপরি উঠে আসে। আর জলপরীকে দেখে তো শিলা ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে দেখে ভয় পেও না, তুমি বলো কি হয়েছে তোমার? কেন এত কাঁদছো তুমি বলো তো? তোমার কি কোনো বিপদ হয়েছে? এরপর শিলা জলপরীকে সবটা খুলে বলে। সব শুনে জলপরী শিলাকে একটা আম দেয়। শোনো, এই আম হাতে নিয়ে তুমি যদি মন্ত্র পড়ো, তবে তুমি নিজে একটা আম গাছে পরিণত হবে, আর পুরো গাছ ভর্তি আমে ভরা থাকবে। গাছ হওয়ার পর তুমি আবারও মন্ত্র পড়বে, তাহলে তুমি আবারও মানুষ হতে পারবে। তবে তুমি আমায় বলো জলপরি, আমায় কি মন্ত্র পড়তে হবে? লুৎফট পারি আম গাছে পরিণত হই তাড়াতাড়ি। এই মন্ত্র পড়লেই তুমি সাথে সাথে আম গাছে পরিণত হবে, আর তোমার বোন সেই গাছ থেকে আম পেড়ে নেবে। আম নেওয়া শেষ হলে তুমি আবারও এই মন্ত্র পড়বে, লুকিং টুকিং ফরে মানুষ রূপ ধরে।
এই মন্ত্র বলার সাথে সাথে তুমি মানুষ রূপ ফিরে পাবে। এই বলে জলপরি পানিতে ডুব দেয় আর শিলা খুশি হয়ে আম নিয়ে বাড়িতে চলে যায় আর গীতাকে সব কথা খুলে বলে। এরপর তারা দুজন বাইরে চলে আসে আর শিলা আমটি হাতে নিয়ে মন্ত্র পড়তে সে একটি আম গাছে পরিণত হয় আর গীতা সব আম গাছ থেকে পেড়ে নেয়। এরপর শিলা আবারও মন্ত্র পড়ে আর মানুষ রূপে ফিরে আসে। শিলা আর গীতা এত আম দেখে ভীষণ খুশি ছিল আর পরের দিন তারা আম নিয়ে বাজারে যায় আর আবারও গ্রামের লোকেরা তাদের থেকেই আম কেনে। এদিকে শিলার আম বিক্রি করা দেখে তো অনিল ভীষণ অবাক হয়। কি ব্যাপার, আম গাছ তো আমি কেটে ফেলেছি, তাহলে এরা দুজন এত আম কোথা থেকে পেল? নিশ্চয়ই কোনো রহস্য আছে। না না, আমাকে এদের ওপর নজর রাখতেই হবে। এরপর থেকে অনিল তাদের দু বোনের ওপর নজর রাখতে শুরু করে আর সে শিলাকে আম হাতে নিয়ে মন্ত্র পড়তে শুনে নেয় আর শিলাকে আম গাছে পরিণত হতেও দেখে ফেলে। এসব দেখে অনিল ভাবতে থাকে, ও তাহলে এই ব্যাপার। না না, গীতার হাতের ওই আম আমাকে নিতেই হবে, সেটা যে করেই হোক। এরপর গীতার সব আম পাড়া শেষ হলে শিলা আবারও মানুষে পরিণত হয়। এরপর তারা আম নিয়ে ঘরে চলে যায়। এরপর রাতে শিলা আর গীতা যখন ঘুমাচ্ছিল তখন মাঝরাতে চুপি চুপি অনিল সেখানে আসে আর আমটি চুরি করে সে তার বাড়িতে চলে যায় আর তার বউকে সবটা খুলে বলে। এরপর শিলার মতো অনিলও আম হাতে নিয়ে মন্ত্র পড়ে আর সাথে সাথেই অনিল আম গাছে পরিণত হয়। গিন্নি, ও গিন্নি, হা করে দাঁড়িয়ে আছো কেন? এবার তুমি সব আমগুলো পেড়ে নাও। অনিলের এমন কথা শুনে অনিলের বউ সব আম পেড়ে নেয়, কিন্তু অনিল মানুষ রূপ ধারণ করার মন্ত্র না জানাতে সে মানুষ রূপ ধারণ করতে পারছিল না। কি গিন্নি, এবার কি হবে বলো তো? আমি তো মানুষ রূপ ধারণ করতে পারছি না। হায় 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 রে, এবার কি হবে? আমি কি সারা জীবন এমন আম গাছ হয়েই থাকবো নাকি? হে উপরওয়ালা, সাহায্য করো আমাকে। হায় হায় রে, আমার সাথে এটা কি হয়ে গেল? ভোরবেলা গীতা আর শিলা আমটা দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর তখনই সেখানে অনিলের বউ আসে আর তাদের সব ঘটনা খুলে বলে আর সব শুনে তারা সেখানে যায় আর তখন আম গাছটা তাদের দেখে বলে ওঠে, মা শিলা, শিলা রে, তোরা আমাকে ক্ষমা করে দে, দয়া করে আমায় মানুষ হওয়ার মন্ত্রটা বলে দে মা। আমি যে আর কখনো লোভ করব না, আমার ভুল হয়ে গেছে। এরপর শিলা মানুষ হওয়ার মন্ত্র বলে দেয় আর গাছরূপী অনিল সেই মন্ত্র পড়তেই মানুষ রূপে ফিরে আসে। এরপর অনিল তার হাতে থাকা আমটা শিলাকে দিয়ে দেয় আর শিলার থেকে ক্ষমা চায়। এরপর শিলা আর গীতা আমটা হাতে নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়। এরপর থেকে দু বোন আম বিক্রি করে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে আর নিজেদের অভাবও দূর করতে থাকে। স্বাগত মৎস্যকন্যা, আজ থেকে তোমার 18 বছর পূর্ণ হলো। আজ থেকে তুমি পূর্ণ শক্তির অধিকারী। আজ থেকে তুমি নিজের রূপ বদল করতে পারবে। তুমি তোমার নিজের রূপ বদল করে জলে স্থলে সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে, কারণ তুমি যে এখন ইচ্ছেধারী মৎস্যকন্যা। আপনি আশীর্বাদ করবেন মাতা, আমি যেন আমার শক্তি ব্যবহার করে সকলের উপকার করতে পারি, কারণ আমিও যে আপনার মতো পরোপকারী হতে চাই। তোমার উদ্দেশ্য শুনে আমি ভীষণ খুশি হলাম। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আমার যে কি খুশি লাগছে, অবশেষে আমি ইচ্ছেধারী জলপরি হতে পারলাম। আমি তো এতদিন ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম। টানা 18 বছর পর্যন্ত তো আমি জলের নিচেই ছিলাম। এবার আমি ডাঙ্গায় যাব আর সুন্দর পৃথিবীটা উপভোগ করব। বা ডাঙ্গা তো অনেক সুন্দর, আমার কল্পনার থেকেও বেশি সুন্দর, কিন্তু ডাঙ্গায় যেতে হলে তো আমার পা দরকার। লেজ দিয়ে তো আমি হাঁটতে পারবো না। এই তো আমি ইচ্ছে মতো রূপ বদল করছি, লেজের বদলে পা নিয়ে এসেছি। এবার তবে হাঁটার পালা।
এই তো নাগিন আমার বসে এসেছে, আর না এসে যাবেই বা কোথায়? একবারে যে একে বন্দি করে ফেলেছি। এ বল শয়তান নাগিন, তোদের নাগমণি কোথায় আছে? তুই আমাকে যতই কষ্ট দিস না কেন শয়তান সাপুরে, আমি তোকে কিছুতেই নাগমণির সন্ধান দেব না। বুঝেছি, তোর এখনো শিক্ষা হয়নি। তোকে আরেকটু শাস্তি দিতে হবে, তবেই তুই বাধ্য হবি আমাকে নাগমণির সন্ধান দিতে। শয়তান সাপুরে নাগিনকে কিভাবে কষ্ট দিচ্ছে? মানুষরা তো খারাপ হয় কেন? না, এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এসব কথা বলে মৎস্যকন্যা মুহূর্তে একটা লাঠিতে পরিণত হয়। এটা কি হলো? এই লাঠিটা আবার আমাদের মাঝখানে এসে পড়লো কেন? নাগিন, তুই মুক্ত হয়েছিস বলে ভাবিস না, তুই আমার কবল থেকে মুক্তি পাবি। বোকা সাপুরে, আমি যখন একবার তোর কবল থেকে বেরিয়েছি, তার মানে এখন তুই আমার কবলে এসে পড়েছিস, আর আমি এবার তোকে আমার বিষ দিয়ে হত্যা করব, যাতে তুই আর কোনোদিনও নাগমণির নাম মুখে আনতে না পারিস, এই বলে দিলাম। আহ, শয়তান নাগিন, এটা কি করলি তুই? নাগমণির খপ্পরে পড়ে আমার বুঝি প্রাণটাই যাবে। এসব কথা বলতে বলতে সাপুরে সেখানেই মারা যায়, আর লাঠিটা মুহূর্তে মৎস্যকন্যার রূপ নেয়, আর নাগিনও মানুষ রূপে ফিরে আসে। যাক বাবা, শয়তান সাপুরে পর্ব শেষ। কিন্তু তুমি কে গো? লাঠি হয়ে এসে আমায় বাঁচালে, এখন তো দেখছি তুমি আবার লাঠি থেকে মানুষে পরিণত হলে। আমি ইচ্ছেধারী মৎস্যকন্যা। এই কয়েকদিন আগে আমি পূর্ণ শক্তি পেয়েছি। এখন আমি চাইলে মুহূর্তে রূপ বদলাতে পারি, আর ইচ্ছেধারী শক্তি পাওয়ার পর থেকে উপকার করব বলে আমি যে পণ করেছি। তুমি সত্যি অনেক ভালো গো, সঠিক সময়ে এসে তুমি আমার প্রাণ বাঁচালে। আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সাথে সাথে আমার মায়ের জীবন এবং নাগরাজ্যের সবার জীবনে শেষ হয়ে যেত, কারণ তারা যে সবাই বিপদের মুখে পড়ে আছে গো। কি বিপদ গো? খুলে বলো আমাকে, দেখি আমি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। সত্যি সত্যি তুমি আমাদের উপকার করবে? তবে চলো না, চলো আমার সঙ্গে। আমার সাথে গেলে তুমি যে স্বচক্ষে সবটা দেখতে পারবে। এসব কথা বলে নাগিন মৎস্যকন্যাকে নাগরাজ্যে নিয়ে যায়, আর মৎস্যকন্যা দেখে নাগরানী তার সিংহাসনে পাথর হয়ে বসে আছে, আর নাগরাজ্যের সব সাপগুলো পাথর হয়ে আছে। হায় হায়, এ কি কাণ্ড! সবাই এভাবে পাথর হয়ে আছে কেন? আর কে বা সবাইকে পাথর বানিয়েছে? আর কেনই বা পাথর বানিয়ে রেখেছে? নাগমণির জন্য গো, কারণ নাগমণি যে কচুটা রাক্ষসী খারাপ কাজে ব্যবহার করত, আর তাই নাগমণি হাসিলের জন্য ওই কচুটি রাক্ষসী এই নাগরাজ্যে এসেছিল। আর আমার মা নাগরানী নাগমণির সন্ধান না দেওয়ায় এই কচুটি ডাইনি সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। ভাগ্যিস আমি সেই সময় বাহিরে ছিলাম। সত্যি নাগমণির উপর সবার লোভ দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা আমায় বলো, নাগরাজ্যে সবাই স্বাভাবিক হওয়ার কোনো উপায় আছে কি? আমি আমার জাদু শক্তি বলে জানতে পেরেছি। কচুটি রাক্ষসীর গুহায় একটা বেগুন গাছ আছে, আর সেই বেগুন গাছে গোলাপি সাবান ধরে আছে। ওই গোলাপি সাবান মাখাতে পারলে সবাই তাদের আগের রূপে ফিরে আসবে। ও এই ব্যাপার, তাহলে তুমি আমাকে কচুটি রাক্ষসীর গুহায় নিয়ে চলো। আমরা দুজন মিলে কচুটি রাক্ষসীর গুহায় থেকে গোলাপি সাবান নিয়ে আসবো। তুমি যত সহজভাবে কথাটা বললে, কাজটা কিন্তু তত সহজ নয়। আমরা যদি ওই কচুটি রাক্ষসীর গুহায় যাই, ও আমাদের পাথর বানিয়ে দেবে, আর তার সাথে সাথে তোমাকেও ধ্বংস করে দেবে, কারণ কচুটি রাক্ষসী যে ভীষণ শক্তিশালী। ভয় পেলে চলবে? তুমি তো নাগরাজ্যের একমাত্র সদস্য যে স্বাভাবিক আছো, আর এখন যাই হোক না কেন তোমাকে তো নাগরাজ্যের সবাইকে বাঁচাতে হবে। তুমি আমার সঙ্গে চলো, আমরা কৌশলে ওই গোলাপি সাবান নিয়ে আসবো। আর যেতে যেতে না হয় বুদ্ধির আর তোমাকে বলবো। আরে আরে
কারা? তোদের সাহস কি করে হলো আমার গুহা ঢোকার? তোদের উদ্দেশ্য কি বলতো আমাকে? উদ্দেশ্য তো একটাই, তোর বেগুন গাছে গোলাপি সাবান নেওয়া। কারণ ওই গোলাপি সাবান নাকি জাদুর সাবান, আর আমি ওই গোলাপি সাবানকে আমার কাজে লাগাবো। কি? তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে গোলাপি সাবান নিতে চাইছিস? তবে তোর আজকে রক্ষে নেই। যাক বাবা, কুচুটি রাক্ষসীও আজকে শেষ। এবার গোলাপি সাবান নিয়ে তাড়াতাড়ি নাগরাজ্যে ফিরতে হবে আমায়। মৎস্যকন্যা, তুমি এখন নিজের রূপে ফিরে এসো। তবে দাঁড়িয়ে দেখছো কি? চলো গোলাপি সাবান তুলে নিই। এরপর দুজনে মিলে গোলাপি সাবান ছিঁড়ে নিয়ে নাগরাজ্যে যায়। আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মৎস্যকন্যা। তুমি আমায় সাহায্য করেছো বলে আজ হয়তো আমার নাগ পরিবার নিজেদের প্রাণ ফিরে পেল। শুধু কৃতজ্ঞ থাকলে হবে না রে মা, মৎস্যকন্যাকে তার উপযুক্ত পুরস্কার দিতে হবে। আর সেই পুরস্কার আমি নিজের হাতে দেব, তবে এভাবে নয়, পুরো নাগরাজ্যে ধুমধাম করে অনুষ্ঠান করে। তোমরা দেরি করো না, উৎসবের আয়োজন শুরু করো। পরোপকারী যে সব সময় পুরস্কৃত হয়। নাগরানীর নাগরাজ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকদিন আগের কথা, একটা গ্রামে বাস করত একটা বুড়ি ও তার পরিবার। সেই পরিবারে ছিল বুড়ি ও তার দুই ছেলে। ছেলেদের আয়ে চলতো গোটা পরিবার, কিন্তু তারা অনেক গরিব হয় মাঝে মধ্যে তাদেরকে না খেয়ে থাকতে হতো। একদিন সকালে বুড়ির দুই ছেলে কাজে লেগে পড়ল। গ্রামের অন্য এক কৃষকের জমিতে তাদের কাজ করার কথা। গত রাতেও পেট ভরে খেতে পারিনি রে ভাই, আর কাজ করার পর বাজার থেকে অনেক সবজি নেব। তার বলতে আজ যা কামাই হবে দুই ভাই মিলে অনেক সবজি কিনবো। কথা বলতে বলতে তারা এগিয়ে চলল। সেখানে গিয়ে দুই ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে জমিতে তাদের কাজ করার কথা সেখানে অন্য একজন লোক কাজ করছে। পাশেই দাঁড়িয়ে আছে জমির মালিক। কিছু মনে করো না তোমরা, তোমাদের অর্ধেক পারিশ্রমিকে আমি একে পেয়ে গেলাম, তাই আমি কাজটা তাকেই দিয়ে দিলাম। কিন্তু ভাইজান, আমরা কাজ না করলে যে আমাদের অনেক ক্ষতি হবে, সেটা তো আমি দেখতে যাব না ভাই। আমার সুবিধা আমি দেখেছি। দুই ভাই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। তাদের মাথায় চিন্তা এলো তারা কিভাবে আরেকটি দিন না খেয়ে থাকবে। আমাদের সাথে এমনটা করতে পারলো, এখন কি নিয়ে আমরা বাড়িতে ফিরবো? মা যে আমাদের জন্য অপেক্ষায় বসে আছে। এই কথা শুনে অন্য ভাইটা অনেক রেগে গেল। মা অপেক্ষায়? তার তো কোনো আর কাজ কামই নেই, শুধু বসে বসে খাওয়া। এই বুড়িকে আজকে বাড়ি থেকে বের করে দেব। ভাই, তুই ঠিকই বলেছিস, এই বুড়িকে আজকে আমরা ঘর থেকে বের করে দেব। ঘরে আমাদের বউ আছে, এমনিতেই অনেক অভাব, তাকে আর আমাদের ঘরে রাখার দরকার নেই। সেদিন বাড়িতে ফিরে দুই ভাই তাদের মাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দিল। বুড়িও সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। যাদেরকে এত কষ্ট করে বড় করলাম তারাই আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি এখন কোথায় যাব? বুড়ি অনেক চিন্তা করতে লাগলো এবং ভাবতে লাগলো সে আর এই গ্রামে থাকবে না, সে অন্য কোথাও চলে যাবে। গ্রাম পেরিয়ে সে একটা বনে আসলো। মনে তো হচ্ছে এখনই সন্ধে নামবে, এখন রাতটা যে কোথায় কাটাই। এসব কথা বলে বুড়ি অনেক কান্না করতে লাগলো। ওইদিকে আরেকজন বুড়ি তার দিকে এগিয়ে আছে। এই যে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মানুষের গলা শুনে বুড়ি চমকে উঠলো এবং সে তাকিয়ে দেখলো তারই মতন একজন বুড়ি দাঁড়িয়ে আছে। আমি এক পান্তা বুড়ি, ভিন গায়ে থাকি। ছেলেরা অভাবের তাড়নায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এখানে বসে কান্না করছি। এই বয়সে যে এখন কোথায় যাব? ও, এই কথা?
তোমার কোনো ভয় নেই, সামনেই আমার কুঁড়ে ঘর, চলো সেখানে। আমার ছেলেরাও আমাকে তাড়িয়ে দিয়েছে, সেই থেকে এখানেই থাকি আমি। বুড়ির কথা শুনে পান্তা বুড়ি অনেক অবাক হয়ে গেল। তারা দুজনে কিছু দূর হাঁটতে পাশেই তারা দেখতে পেল একটি কুঁড়ে ঘর। এই যে, এটা আমার কুঁড়ে ঘর, তুমি কি পারবে থাকতে? না না, আমার কোনো অসুবিধাই হবে না। আজ থেকে আমরা সই। আমাদের ছেলেরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, আমরা ভিক্ষে টিক্ষে করেই এখানে সুখে শান্তিতে থাকতে পারবো। নতুন বুড়ির কথা শুনে পান্তা বুড়ি আস্থা পায়। সেদিন থেকে দুই বুড়ি একসাথে থাকতে শুরু করে। ভাঙ্গা কুঠির, একটু ঝড় বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি পড়ে, কিন্তু দুজন মিলে খুব সুখে শান্তিতে বাস করতে লাগলো। এক এক দিন এক একজন পাশের গ্রামে ভিক্ষে করতে যেত, আর যে কুঠিরে থাকতো সেই সমস্ত কাজ করত। আর এভাবেই একদিন পান্তা বুড়ি উঠোন ঝাড় দিচ্ছিল। সেদিন নতুন বুড়ি পাশের গ্রামে ভিক্ষে করতে গিয়েছিল। পান্তা বুড়ি দেখলো নতুন বুড়ি আজকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। শোনো সই, আজকে আর বেশি ভিক্ষে করতে হবে না। পাশের গ্রামে বিয়ে চলছে, আমরা ওখানে গেলে নিশ্চয়ই কোনো খাবার পাবো। যদি তাড়িয়ে দেয়, আমাদের তো কোনো ভালো কাপড়ও নেই। সেই সব চিন্তা পরে হবে, এখন চলো তো। কতদিন হলো ভালো খাবার দাবার খাই না, আজ মন ভরে খাবো, চলো চলো। দুই বুড়ি অনেক খুশি হয়ে বিয়ে বাড়ির দিকে যেতে থাকলো। আর সেটা তাদের কুঠির থেকে বেশি দূরে নয়। দুজন এগিয়ে গেল বিয়ে বাড়ির দিকে, কিন্তু কাছাকাছি যেতেই একটি লোক তাদের পথ আটকে দাঁড়ালো। এই দাঁড়াও, তোমরা এখানে কি করতে এসেছো? আমরা আমরা হলাম দুজন অসহায় বুড়ি, একটু খাবারের আশায় এসেছি বাবা। তোমাদের জন্য কি রান্না করা হয়েছে নাকি? ভাগো ভাগো এখান থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। লোকটার কথা শুনে দুই বুড়ি অনেক কষ্ট পেল, কিন্তু তারা সেখানেই দাঁড়িয়ে রইল। কি হলো, কথা কানে যায়নি না? এই দেখি তো। চলো সই, আমরা এখান থেকে চলে যাই। তখন তারা দুজন সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে তারা একটি বটগাছের তলায় বসলো। বুড়িরা জানতো না এই বটগাছে একটা পরী বাস করে, আর এই পরী সবার আড়ালে লুকিয়ে থাকে। শুধু শুধু তোমাকে নিয়ে গেলাম, আমাকে ক্ষমা করো সই। এভাবে আর আমরা কোনো খাবারের আশায় যাব না। কেঁদো না সই, আমরা ঠিকই ভিক্ষে করে খাবার জোগাড় করতে পারবো। এখন চলো আমরা কুঠিরে ফিরি। আর এসব কথা পরীটা সবকিছুই শুনতে পারলো। আর পরীটা তাদের সামনে গিয়ে দাঁড়ালো। বুড়িরা অনেক চমকে উঠলো। এ কি দেখছি, আমি একজন পরী, তোমাদের কোনো ভয় নেই, আমি সবার উপকার করি। এ কথা শুনে বুড়িদের ভয় দূর হয়ে গেল। এবার বলো কি হয়েছে তোমাদের? তখন বুড়িরা সবকিছু খুলে বলল পরীকে। সব শুনে পরীর অনেক মায়া হলো এবং পরী বলল, ও এই তাহলে ব্যাপার, আচ্ছা আমি সবকিছুই ঠিক করে দিচ্ছি। এই বলে পরী তার হাতে থাকা জাদুর লাঠিটা ঘোরালো, আর সাথে সাথে বুড়িদের কাপড় নতুন কাপড়ে পরিণত হলো। বুড়িরা অনেক অবাক হয়ে একজন আরেকজনকে দেখতে থাকলো। তাদের ভাঙা কুঠিরটাও বদলে গিয়ে সুন্দর একটা ঘর তৈরি হলো। তোমরা দুজনে অনেক সৎ আর অসহায়, তাই আমার পক্ষ থেকে তোমাদের এই উপহার। এই বলে পরীটা আবারও তার জাদুর লাঠিটা ঘোরালো, আর তখন বিয়ে বাড়িতে সেই দুষ্টু লোকটা খাবার পাহারা দিচ্ছিল। আর তখন হঠাৎ তার চোখের সামনে সমস্ত খাবার উধাও হয়ে বুড়িদের নতুন ঘরটার সামনে চলে এলো। আরে আরে, কি সমস্ত খাবারগুলো গেল কোথায়? এই এই, কে আছিস? তাড়াতাড়ি এখানে আয়। তখন সবাই সেখানে চলে আসলো, আর অন্য লোকজন দেখতে পেল সেখানে কোনো খাবারই নেই। এত খাবার গেল কোথায়? নিশ্চয়ই তুমি চুরি করেছো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, বেটাকে ধরে মার 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 সবাই। এই বলে সবাই মিলে মারতে লাগলো সেই দুষ্টু লোকটাকে। তারা জানতেই পারলো না সমস্ত খাবার বুড়িদের ঘরের সামনে চলে এসেছে। এ কি দেখছি, আমরা যে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না। তোমাদেরকে আমি অনেক মোহর দেব,
আর সেসব বিক্রি করে তোমরা সুখেই থাকতে পারবে, আর তোমাদের কোনো অভাবই থাকবে না। এই বলে পরীটা চলে গেল। আর দুই বুড়ি এতগুলো খাবার আর ঘরের ভিতরে একটা বাস্কে রাখা শত শত মোহর দেখতে পেল। আর সেই থেকে বুড়িদের আর কোনো অভাব রইল না। আর কয়দিন পরেই তাদের ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তাদের কাছে এসে একসঙ্গে বসবাস করতে লাগলো।